সত্যি বলতে আজকের মুভিটা ইতোমধ্যেই অনেক ইউটিউব চ্যানেলে এক্সপ্লেন করা হয়েছে। তারপরও আমি মুভিটি নিয়ে আসলাম, কারণ এই মুভির ভিলেন এতটাই সাইকো যা একজন সাধারণ মানুষের চিন্তা শক্তির বাইরে। তাই মুভিটি এক্সপ্লেন না করে থাকতে পারলাম না। তো বন্ধুরা, কাজকর্ম থাকলে সেরে নাও। মুভি শুরু করলে তোমার সব কাজ ওয়েটিংয়ে পড়ে যাবে। কারণ আজ যেই লেভেলের থ্রিলার ও অ্যাকশন তুমি দেখতে চাচ্ছ তা তোমার মাথাই নষ্ট করে দেবে। তাই চলো শুরু করা যাক ২০১৭ সালে মুক্তি পাওয়া ফেব্রিকেটেড সিটি। তো মুভি শুরু হয় কনিউকে দেখিয়ে। কনিউর পরিচয় বলতে গেলে আমার অনেক বন্ধুর খারাপ লাগতে পারে, কারণ কনিউর কোনো কাজকর্ম নেই। সারাদিন ভিডিও গেম খেলেই সে দিন পার করে। তার বাবা বেঁচে নেই, তাই তার মা তার খরচ চালায়। সারাদিন একটাই কাজ, শুধু ভিডিও গেমস খেলা। তবে এছাড়া তার অন্য কোনো বাজে অভ্যেস নেই। এখানে দেখা যায় কনিউ যেহেতু সাইবার ক্যাফেতে বসে গেম খেলছিল, তাই সে লক্ষ্য করে তার পাশেই কারো মোবাইলে রিং বাজতেছে। সে কল রিসিভ করলে ওপাশ থেকে একটি মেয়ে বলে, আমি ভুলবশত আমার মোবাইলটি ক্যাফেতে ফেলে এসেছি, আপনি কি দয়া করে মোবাইলটি নিয়ে আসতে পারবেন? কনিউ বলে, না আমি পারব না, আমার কাজ আছে। মেয়েটা তখন অনুরোধ করে, দেখুন আমি যেতে পারছি না, আপনি যদি মোবাইলটা দিয়ে যান আমার খুব উপকার হবে। বিনিময়ে আমি আপনাকে $300 দেব। $300 কথা শুনে কনিউ রাজি হয়, কারণ এতে সাহায্য হলো, টাকাও পাওয়া গেল। পরের দৃশ্যে দেখা যায় কনিউ মোবাইল নিয়ে ঠিকানা অনুযায়ী চলে আসে। কলিং বেল বাজালে কেউ ভিতর থেকে আসতেছিল না। তখন সে লক্ষ্য করে দরজা খোলা রয়েছে। ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে। পরে সে বুঝতে পারে মেয়েটি গোসল করতেছে। সে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, আমি মোবাইলটি নিয়ে এসেছি। মেয়েটা বলে, ঠিক আছে, মোবাইলটা ওখানে রেখে দাও। কনিউ বলে, আপনি বলেছিলেন $300 দেবেন। মেয়েটা বলে, আমার বেডরুমে যাও, ওখানে টাকা রাখা আছে। বেডরুমে আসলে কনিউ দেখে তার জন্য টাকা রাখা রয়েছে। সে টাকা নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে মেয়েটাকে সতর্ক করে বলে, এভাবে দরজা খুলে রাখা ঠিক না। তবে মেয়েটা তার কথায় কোনো গুরুত্ব দেয় না, ফলে কনিউ আর কিছু না বলে চলে যায়। এরপরেই শুরু হয় এক ভয়ঙ্কর সকাল। দেখা যায় কনিউ তার বাসায় ঘুমাচ্ছিল। তখনই কিছু পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে এবং কোনো কথাবার্তা ছাড়াই কনিউকে ফ্লোরে চেপে ধরে। কনিউ বলে, কি হয়েছে, আপনারা আমাকে কেন ধরছেন? তখন পুলিশ তাকে বলে, তোমাকে খুন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। দেখা যায় তার পাশেই একটি রক্তাক্ত ছুরি পড়ে আছে। এছাড়া তার শরীর রক্তে মাখা ছিল। কনিও কিছুই বুঝতে পারে না। তাকে বিল্ডিং থেকে বের করলে চারদিকে সাংবাদিকরা তাকে ঘিরে ধরে। পরে খবরে বলা হচ্ছিল জনপ্রিয় অভিনেত্রী মিস হাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মূল সন্দেহভাজন কনিউকে গ্রেফতার করেছে। কোরিয়ার প্রতিটি নিউজ চ্যানেলেই এই খবর প্রচারিত হচ্ছিল। ইন্টারোগেশনের সময় কনিউ ঠিকমতো কিছুই বলতে পারে না, কারণ তার সাথে যা ঘটছে তা সে বুঝতে পারছিল না। অফিসার বলে, তুমি যদি কিছুই না করো তাহলে এই ছুরিতে তোমার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে এসছে এবং মিস হায়ের মার্ডার স্পটে তোমার স্পার্ম কিভাবে পাওয়া গেল? এসব শুনে কনিউ আরও হতভম্ব হয়ে যায়। দেখা যায় পুরো দেশ কনিউর সর্বোচ্চ শাস্তির দাবি করছে। কনিউ আদালতে পেশ হলে সকল প্রমাণ তার বিরুদ্ধে জমা পড়ে। যেমন সিসিটিভি ফুটেজে দেখা যায় কনিউ মিস হায়ের ফ্ল্যাটে প্রবেশ করে এবং কিছুক্ষণ পরে বের হয়ে আসে। দরজার হ্যান্ডেলে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। যেই ছুরি দিয়ে মিস হাকে হত্যা করা হয়েছে সেই ছুরিতেও তার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং ঘটনাস্থলে কনিউর স্পর্ম পাওয়া গেছে। এই সকল প্রমাণ দেখে কনিউ নিজেও হতবাক হয়ে যায়। তার পক্ষে থাকা উকিল মিস্টার মিন কিছুই প্রমাণ করতে পারে না। সে আদালতে জানায় তার ক্লায়েন্ট শুধুমাত্র মোবাইল দিতে গিয়েছিল, তবে কেউ তার এই কথা বিশ্বাস করে না। আদালত কনিউকে দোষী সাব্যস্ত করে। ফলস্বরূপ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এটা দেশের সর্বোচ্চ শাস্তি। রায় শুনে কনিউর মা কাঁদতে কাঁদতে চিৎকার করে, আমার ছেলে কিছুই করেনি, সে নির্দোষ। তবে একজন মায়ের কথাই এখানে কারো কান অবধি পৌঁছায় না। সে ছেলেকে নির্দোষ প্রমাণ করার জন্য শহরে লিফলেট বিতরণ করে, সবাইকে বলে আমার ছেলের নির্দোষ। কিন্তু কেউ বিশ্বাস করে না। এমনকি একজন লিফলেট বিতরণকালে তাকে থাপ্পড় মেরে বলে, তোর ছেলে দাজ্জাল, তোর ছেলের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এর উত্তরে বলার মতো তার কাছে কোনো শব্দ ছিল না। কথাগুলো তাকে ভিতর থেকে একেবারে ভেঙে দেয়। এরপর দেখা যায় কনিউকে কারাগারে পাঠানো হয়েছে। সেখানে কনিউর জীবন আরও কষ্টকর হয়ে ওঠে। প্রথম দিনই এই কারাগারের সবচেয়ে খারাপ কয়েদি মা ডগসুর সঙ্গে তার ঝামেলা শুরু হয়। মা ডগসু তাকে মেস হাকে ধর্ষণ করা নিয়ে বিদ্রূপ করে। এতে কনিউ রেগে যায়। সে মা ডগসুকে আঘাত করে বসে। ফলে মা ডগসুর লোকেরা তাকে বেধড়ক পেটায়।
জেলার আসলে দেখা যায় সে উল্টো কনিউকে অন্ধকার কক্ষে আটকে রাখে। এর পরের দিন আবারও মা ডগসুর লোকেরা তাকে পেটায়। এরপর জেলার আবারও অন্ধকার কক্ষেই তাকে আটকে রাখে। কারাগারের প্রতিটি দিন এইভাবে কাটতে থাকে। নিয়মিতভাবে মা ডগসুর অনুসারীরা তাকে নির্যাতন করে। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে কনিও আত্মহত্যার চেষ্টা করে। সে কামড়ে নিজেই নিজের হাতের শিরা ছিঁড়ে ফেলে। তবে সময়মতো জেলকর্তারা তাকে বাঁচিয়ে নেয়। ভাবতে পারো একজন মানুষ কতটা নির্যাতিত হলে এরকম কাজ করতে পারে, অথচ কনিউর সাথে প্রতিনিয়ত হয়ে যাচ্ছিল। পরের দিন কারাগারে তার মা দেখা করতে আসে। ছেলে এরকম অবস্থায় দেখে সে ভীষণ কষ্ট পায়। চোখের পানি ধরে রাখতে পারে না। তবু সে নিজেকে সামলে বলে, আমি কখনোই চাই না মানুষ আমাকে ধর্ষকের মা বলে জানুক। তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও তাহলে তোমাকে ধৈর্য ধরতে হবে। আমি তোমার জন্য উচ্চ আদালতে যাব, যে কোনো মূল্যে তোমাকে বের করে আনব। কনিও তার মায়ের কথা শুনে কিছুটা মনে জোর পায়। যদিও এতে কারাগারের জীবনে কোনো পরিবর্তন না ঘটলেও সে আগের তুলনায় অনেকটা মজবুত হয়ে যায়। মা ডগসু প্রতিনিয়ত তাকে নির্যাতন করলেও সে এখন প্রত্যেক মার একজন প্রফেশনাল ফাইটারের মতো হজম করে নেয়। কোনো মারই তাকে দুর্বল করতে পারে না। মা ডগসু যতই নির্যাতন করুক না কেন, তার মনোবল মোটেও দুর্বল হয় না। তবে সে কোনো প্রতিবাদ করে না, চুপচাপ শুধু মার খেয়ে যায়। এর মধ্যে তার কিমের সঙ্গে পরিচয় হয়। কিমকে এই কারাগারে সবাই ভয় পায়। ভয় পাবার যথেষ্ট কারণ আছে, কারণ কিম একজন প্রফেশনাল কিলার। সে এই কারাগারে এসেছে একজনকে মেরে তার মাংস খেয়ে নিয়েছিল, ফলে সবাই তার থেকে দূরত্ব বজায় রাখে। এদিকে মা ডগসু এত নির্যাতন করেও কনিওকে নত করতে পারে না, তাই সে এবার কনিওকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এটা কনিও বুঝে ফেলে, ফলে সে এবার আর চুপ থাকে না। একাই মা ডগসুর পুরো গ্যাংকে ঘায়েল করে ফেলে, এমনকি মা ডগসুকে মেরে বেহুশ করে ফেলে। এই ঘটনায় কারাগারের সবাই কনিউর প্রশংসা করে। বর্ডানও অবাক হয়। বর্ডান কনিউকে এখান থেকে নিয়ে যায়, কারণ মিস্টার মিন তার সাথে দেখা করতে এসেছে। কনিউ তার মাকে দেখতে না পেয়ে জানতে চায়, আপনি একা কেন, মা আসেননি? তখন তাকে জানানো হয় তার মা সুইসাইড করেছে। কনিউ এটা বিশ্বাস করতে চায় না। সে বলে, আমার মা কেন সুইসাইড করবে? মা আমায় বলেছিল সে আমার জন্য উচ্চ আদালতে যাবে। মিস্টার মিন জানায়, তোমার মা তোমার জন্য সব দিক থেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তাই সে নিজের প্রতি হতাশ হয়ে এই পদক্ষেপ নিয়েছে। কনিউ একদম চুপ হয়ে যায়। তার নসিব এতটাই খারাপ, সে শেষবারের মতো তার মাকে দেখতে পর্যন্ত পারে না। ফলে সে আবারও ভেঙে পড়ে। এই দুর্বলতার সুযোগ নিয়ে মা ডগসু কনিউকে মেরে ফেলার পরিকল্পনা করে। সে একটি ছুরি নিয়ে কনিউকে মারার জন্য এগিয়ে যায়। তবে সে কিছু করার আগেই কনিউ উল্টো ধারালো অস্ত্র দিয়ে মা ডগসুর গাল কেটে ফেলে। তখন বর্ডান তার দিকে বন্দুক এক করে। তবে কনিউ এখানে নিজেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ফলে তাকে এবং মা ডগসুকে হাসপাতালে নেওয়ার জন্য কারাগার থেকে বের করে। যাওয়ার পথে কনিউ হঠাৎ করে গার্ডদের উপর হামলা করে। এখানে ধস্তাধস্তির এক পর্যায়ে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। অ্যাম্বুলেন্সে থাকা সবাই আহত হয়, তবে কনিউ ঠিকই বের হয়ে আসে। যদিও পালানোর সময় বর্ডান তার দিকে বন্দুক ধরে রাখে, তবে অদ্ভুতভাবে সে তাকে যেতে দেয়। তার কাছে সুযোগ থাকা সত্ত্বেও সে তাকে শ্যুট করে না। এরপর কনিউ প্রথমে তার পোশাক বদলে নেয়। পুলিশের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। পুলিশ তাকে জঙ্গল, শহর সব জায়গায় খোঁজ করতে থাকে। পুরো দেশে এই খবর প্রচারিত হচ্ছিল, ধর্ষক কনিউ কারাগার থেকে পালিয়েছে। পরে দেখা যায় কনিউ মিস্টার মিনের কাছে আসে। মিস্টার মিন প্রথমে তাকে দেখে ঘাবড়ে যায়। পরে কনিউ জানতে চায়, আমার মা বলেছিল কেউ তার সাথে যোগাযোগ করেছে, তার কাছে নাকি আমাকে নির্দোষ প্রমাণ করার মতো এভিডেন্স আছে। আপনি কি সেই ব্যক্তির সাথে দেখা করেছেন বা তার ঠিকানা জানেন? মিস্টার মিন বলে, হ্যাঁ, আমি সেই লোকের সাথে দেখা করতে চেয়েছিলাম। পরে আমরা জানতে পারি কেউ তোমার মার সাথে মজা করেছে। এটা বুঝতে পেরে তোমার মা ভীষণ কষ্ট পায়, তার পরপরই তোমার মা হত্যা করেন। মিস্টার মিন এখানে তার মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি, মুক্তার তৈরি মালা কনিউকে দেয়। মালাটি দেখে কনিউর চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ এই মালাটি সে তার মাকে দিয়েছিল। তখনই সে পুলিশের সাইরেন শুনতে পায়। মিস্টার মিন নমনীয় হয়ে বলে, পুলিশকে আমি ডেকেছি, তুমি এভাবে পালালে তোমার জন্য আরও কঠিন হবে, তাই তুমি স্যালেন্ডার করো, আমি তোমার জন্য উচ্চ আদালতে আপিল করব। তবে কনিউ মিস্টার মিনের প্রস্তাবে রাজি হয় না, কারণ সে এজন্য কারাগার থেকে পালায়নি। পরে পুলিশ আসলে দেখা যায় কনিউ ইতোমধ্যে পালিয়ে গেছে। পরে দেখা যায় কনিউ সাইবার ক্যাফেতে এসে তার আইডি দিয়ে সেই লোকটাকে খোঁজার চেষ্টা করে যে তার মায়ের সাথে যোগাযোগ করেছিল। তবে খুব একটা লাভ হয় না।
সে যখন হতাশ হয়ে চলেই যাবে ঠিক তখনই তার গেমিং গ্রুপ থেকে মিস্টার হ্যারি অনলাইনে আসে এবং তাকে একটি ভিডিও পাঠায়। ভিডিওটি চালু করলে দেখা যায় কনিও মোবাইল হাতে মিস হাইয়ের বিল্ডিংয়ে প্রবেশ করতে এবং বের হয়ে আসছে। তার মোট সময় লাগে ৩ মিনিট ১৬ সেকেন্ড। তাহলে এখন প্রশ্ন হল ৩ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে কিভাবে কেউ কাউকে ধর্ষণ করে ২৯ বার ছুরি দিয়ে আঘাত করে হত্যা করতে পারে? এটা কখনোই সম্ভব নয়। এরপর ভিডিওতে মিস হায়ের মার্ডারের দুদিন আগে সিসিটিভি ফুটেজও দেখানো হয়, যেখানে মিস হাকে একটি ক্লাবে দেখা যায়, যেখানে সে একটি ছেলের সঙ্গে ক্লাব থেকে বের হয়। এর ১.৫ দিন পর তার মৃতদেহ পাওয়া যায়, অথচ এই সকল তথ্য কোর্টে উপস্থাপন করা হয়নি। ভিডিওটি শেষ হলে মিস্টার হ্যারি কনিওকে সাবধান করে বলে, ক্যাপ্টেন, তুমি এখনই ওখান থেকে বেরিয়ে যাও, তোমাকে দেখে কেউ চিনে ফেলেছে, হয়তো সে পুলিশের খবর দিচ্ছে। ফলে কনিওর সাথে সাথে এখান থেকে বেরিয়ে যায়। এরপর সে মিস্টার হ্যারির সাথে দেখা করার জন্য এক কফি শপে আসে। তবে সমস্যা হল কনিও আগে কখন মিস্টার হ্যারিকে সরাসরি দেখেনি। তখন হঠাৎ তার সামনে এক মেয়ে এসে বসে। মেয়েটাকে দেখে কনিও প্রচণ্ড ঘাবড়ে যায়। মেয়েটা তখন একটি মোবাইল তার দিকে দেয়। মোবাইল রিসিভ করলে দেখা যায় মেয়েটি সামনে বসেই তার সাথে মোবাইল দিয়ে কথা বলছে। মূলত এই মেয়েটাই মিস্টার হ্যারি। সে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ছেলে কণ্ঠে তাদের সাথে এতদিন কথা বলেছে, ফলে তাকে বাস্তবে তাদের গ্রুপের কেউ চেনে না। এছাড়া তার আরও একটি সমস্যা ছিল, সে সরাসরি কারোর সাথে কথা বলতে সংকোচ বোধ করে, তাই সে সবসময় মোবাইলের মাধ্যমে সবার সাথে কথা বলে। এরপর মিস্টার হ্যারি কনোইউকে তার বাসায় নিয়ে আসে। এটা কনোইউর জন্য নিরাপদ জায়গা, কারণ এই জায়গাটি শহর থেকে অনেকটা দূরে ছিল এবং এখানে প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা ছিল। এছাড়া মিস্টার হ্যারি একজন দক্ষ হ্যাকার। সে যে কোনো সিস্টেম মুহূর্তে হ্যাক করে নিতে পারে, ফলে সে এখানে বসেই পুরো শহরের ওপর নজর রাখতে পারে। এরপর একে একে তাদের গেমিং গ্রুপের আরও ৩ জনের সাথে কনোইউর পরিচয় হয়। ইয়াং গুরু একজন টেকনিশিয়ান, ডেমিউলেশন সে একজন এফেক্ট এক্সপার্ট, নেগেটিভ পেজ সে কলেজের প্রফেসর। কনোইউ এর আগে এদের কারো সঙ্গে সরাসরি দেখা করেনি, তবে তারা দীর্ঘদিন ধরে একই গ্রুপে ভিডিও গেম খেলে আসছিল। তাদের গ্রুপে আরও ২ জন আছে যাদেরকে আমরা পরে দেখব। এখানে সবাই একত্রিত হয়েছে কারণ সবাই কনোইউকে এই বিপদ থেকে উদ্ধার করতে চায়। অর্থাৎ কনোইউ এখন একা নয়, আর সবাইকে একত্র করার উদ্যোগ ছিল মিস্টার হ্যারির। হ্যারি তার কাজে লেগে পড়ে। সে প্রথমে পুলিশের সার্ভার হ্যাক করে জানতে পারে বিগত কয়েক বছর ধরে বেশ কিছু কেস আছে যেগুলো কনোইউর কেসের সাথে হুবহু মিল রয়েছে। যেমন সাধারণত কেউ মার্ডার করলে প্রথমে এভিডেন্সগুলো নষ্ট করে, কিন্তু এই কেসগুলোতে এভিডেন্সগুলোকে প্রদর্শনীর মতো সাজিয়ে রাখা হয়েছে। এরপর অভিযুক্তদের কোর্টে তোলার আগেই সবার সামনে আনা হয়েছে। তাদের কাছে আরও একটি বিষয় নজরে আসে, সেটি হল প্রত্যেক মার্ডার স্পটে প্রায় একই ধরনের একটি ডেলিভারি ভ্যান দীর্ঘ সময় পার্ক করা ছিল। এই বিষয়টা সবার কাছে সন্দেহ সৃষ্টি করে, তাই হ্যারি সেই ডেলিভারি ভ্যানের ঠিকানা বের করে। কনোইউ এবং ডেমিউলেশন ঠিকানা মতো আসে। এখানে তারা খোঁজাখুঁজি করলে সেই ডেলিভারি ভ্যানটি পেয়ে যায় এবং কিছু স্যুট টাই পরার লোককেও দেখতে পায়। কনোইউ ডেমিউলেশনকে ভ্যানের ওপর নজর রাখতে বলে, আর সে স্যুট টাই পরার লোকদের পিছু নেয়। দেখা যায় লোকগুলো শহর থেকে অনেকটা দূরে একটা বাংলোতে আসে। তারা ভিতর থেকে একটি ব্রিফকেস নিয়ে বেরিয়ে আসে। এরপর কিছু ক্লিনার বাংলোর ভিতরে প্রবেশ করে। কনোইউ দেখতে পায় বাংলোর ভিতরে সব জায়গায় রক্ত ছিটিয়ে আছে, যা দেখে বোঝা যাচ্ছিল এখানে কারো মার্ডার হয়েছে। ক্লিনাররা এখানে সব এভিডেন্স মুছে ফেলে, এমনভাবে পরিষ্কার করে যেন এখানে কিছুই হয়নি। তারা খুব নিখুঁতভাবে পুরো জায়গাটা পরিষ্কার করে ফেলে। কনোইউ সবকিছু মোবাইল দিয়ে রেকর্ড করে নেয়। তখন ডেমিউলেশন ফোন দিয়ে জানায়, তুমি যাদের পিছে গিয়েছিলে তারা একটি ব্রিফকেস নিয়ে এখানে এসেছে এবং সেই ব্রিফকেসটি ফ্রিজের কার্টুনে ঢুকিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। কনোইউ তাকে ভ্যানটির পিছু নিতে বলে। পরে দেখা যায় ব্রিফকেসটি এক আলিশান হোটেলে ডেলিভারি করা হয়েছে, তবে পুরো বিল্ডিংটির সিকিউরিটি ছিল ডিজিটাল, ফলে পাসওয়ার্ড ছাড়া ভিতরে প্রবেশ অসম্ভব, তাই তারা ভিতরে ঢুকতে পারে না। তবে তাদের ভিতরে প্রবেশ করানোর জন্য হ্যারি এই বিল্ডিংয়ের সার্ভার হ্যাক করে ফেলে। ফলে কনিউ সহজেই বিল্ডিংয়ে প্রবেশ করে এবং সেই ফ্ল্যাটে চলে আসে যেই ফ্ল্যাটে ব্রিফকেসটি ডেলিভারি করা হয়েছে। ভিতরে প্রবেশ করলে তারা বুঝতে পারে এটা জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেতা নওজুক ইয়ানের ফ্ল্যাট। কনিউ ব্রিফকেসটি পেয়ে যায়।
সে ব্রিফকেস খুললে দেখতে পায় ভিতরে নওজুকিয়ানের দেহ রয়েছে, যা দেখে রীতিমতো সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই কিছু লোক ফ্ল্যাটে প্রবেশ করে। এটা বুঝতে পেরে কনিও লুকিয়ে পড়ে। এরপর সে লক্ষ্য করে লোকগুলো পুরো ফ্ল্যাটের লুক চেঞ্জ করে ফেলছে এবং মৃতদেহটি একটি গ্লাসের ভিতরে মিউজিয়ামে যেভাবে প্রাণী সাজিয়ে রাখা হয় ঠিক সেইভাবে সাজিয়ে রাখছে এবং একটি মেয়ের ছবি নওজুকিয়ানের ফটোর সাথে লাগিয়ে রাখে। এর মানে হল এবার এই মেয়েটাকে নওজুকিয়ানের মার্ডার কেসে ভাসানো হবে। এরপর এখানে একজন একটি প্যাকেজ ডেলিভার করে। প্যাকেজের ভিতরে একজোড়া হ্যান্ড গ্লাভস ছিল। গ্লাভস দিয়ে বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্টের প্রমাণ তৈরি করে, কারণ এই গ্লাভসটিতে ফটোতে থাকা মেয়েটার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ফ্ল্যাটের সব কিছু এমনভাবে সাজানো হয় যাতে সবাই বিশ্বাস করে ফটোতে থাকা মেয়েটাই নওজুকিয়ানকে হত্যা করেছে। এখন প্রশ্ন হল, এরা কারা? কার নির্দেশে তারা মেয়েটাকে ফাঁসানোর এত বড় ষড়যন্ত্র করেছে? আর নওজুকিয়ানকেই বা হত্যা করল কে? এখানকার কাজ সেরে সবাই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। কনিও সব দেখে বুঝে নেয় হয়তো তাকেও এভাবেই ভাসানো হয়েছে। তার মনে প্রশ্ন জাগে, কে তাকে ভাসালো? এরপর আমাদের মেন কালপ্রিটকে দেখানো হয়। সে আর কেউ নয়, বরং মিস্টার মিন ছিল। ক্যামেরার মাধ্যমে সে তার চেম্বারে বসেই কনিও ও এই ফ্ল্যাটের ওপর নজর রাখছিল। সবচেয়ে মাথা নষ্ট করার মতো বিষয় হল, কনিওকে অন্য কেউ নয়, বরং মিস্টার মিনই ভাসিয়েছে, কারণ মিন টাকার বিনিময়ে এই কাজ করে থাকে। তার ক্লায়েন্ট ছিল কোরিয়ার ধনী পরিবারগুলো, যাদের নষ্ট ছেলেমেয়েরা যদি কোথাও মার্ডার বা ধর্ষণ করে তখন তাদের মিনের কাছে আসতে হয়। মিন মোটা অঙ্কের টাকার বিনিময়ে মূল অপরাধীর জায়গায় গরিব, অসহায় যাদের কেউ নেই তাদের ফাঁসিয়ে দিত। এরকম অসহায় হাজারো কোরিয়ান নাগরিকের পুরো বায়োডাটা মিনের কাছে ছিল। যখন যাকে কাজে লাগত তাকে ফাঁসিয়ে দিত। এই কাজ করার জন্য মিনের কাছে একটি বিশেষ টিমও ছিল। যাকে ফাঁসানো হবে তারা প্রথমে প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান সেজে টার্গেটের বাড়িতে ঢুকত। এরপর টার্গেটকে বেহুশ করে তার ফিঙ্গারপ্রিন্ট, মাথার চুল, মুখের লালা, কাউকে ফাঁসানোর জন্য দরকারি সবকিছু কালেক্ট করত এবং চুপচাপ চলে যেত। ফলে যাকে ফাঁসানো হয় সে কিছুই বুঝতে পারত না তার ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ মার্ডার স্পটে কিভাবে গেল, যেমনটা কনিউর ক্ষেত্রেও হয়েছে। কনিউর কাছে এবার বিষয়টা পরিষ্কার হয়, কিন্তু এর পেছনে ঠিক কে আছে সেটা সে এখনও বুঝতে পারে না। এটা বোঝার জন্য মিনের লোকজন যেই বাংলো থেকে নওজুকিয়ানের মৃতদেহ আনা হয়েছে তারা সেই বাংলোর তথ্য বের করে। তখন কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি চেয়ারম্যান শুয়ের নাম সামনে আসে, কারণ বাংলোটি তার নামে ছিল। ফলে সন্দেহ যায় চেয়ারম্যান শুয়ের মেয়ে সু ভেরির দিকে, কারণ সু ভেরি খুবই ভায়োলেন্ট প্রকৃতির। প্রায়ই তার কুকর্মের কারণে পত্রিকার হেডলাইন হয়। এছাড়া নওজুক ইয়ানকে হত্যা করা হয়েছে তাদের বাংলোতে। ফলে তারা মোটামুটি নিশ্চিত হয় নওজুক ইয়ানকে সু ভেরি হত্যা করেছে। ফ্ল্যাশব্যাকেও এই বিষয়টা পরিষ্কার করা হয়। ফলে নিজের মেয়েকে বাঁচাতে চেয়ারম্যান শু মিনের দ্বারস্থ হয়। এই কারণেই মিন জিয়ানকে ফাঁসানোর সকল ব্যবস্থা করেছে। কনিও বুঝতে পারে এবার ওরা জিয়ানের জীবনও নষ্ট করবে, তাই সে জিয়ানকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তাই হ্যারি জিয়ানের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জিয়ানকে খুঁজে বের করে। এরপর তার ফোন ট্রেস করে সর্বক্ষণ তার উপর নজর রাখে। ফলে একটা পর্যায়ে দেখা যায় সেই মেয়েটা জিয়ানকে ফোন দিয়েছে, যেই মেয়েটা কনিউকে ফোন নিয়ে মিস হার বাসায় ডেকেছিল। কনিউ কণ্ঠ শুনেই চিনে ফেলে। চিনবে না কেন, এই মেয়েটার জন্যই তার জীবন বরবাদ হয়ে গেছে। হ্যারি মেয়েটার ফোন ট্রেস করে তার এক্স্যাক্ট লোকেশন বের করে ফেলে। কনিউ মেয়েটাকে ধরার জন্য তার অফিসের সামনে চলে আসে, কিন্তু মেয়েটাকে ধরার আগেই মিনের লোক মেয়েটাকে এখান থেকে নিয়ে যায়। কনিও তাদের পিছু ছাড়ে না। গাড়ির স্পিড বেশি থাকায় পুলিশও তাদের পিছু নেয়। এক পর্যায়ে কনিউর গাড়ি বন্ধ হয়ে যায়। পুলিশ তাকে ঘিরে ফেলে। ঠিক তখনই একটি ট্রাক পুলিশের গাড়ির ওপর উঠিয়ে দেয়। প্রথমে দেখে মনে হচ্ছিল কেউ কনিউকে বাঁচাতে এসেছে, তবে দেখা যায় এখানে কনিউর সামনে ডকসু উপস্থিত হয়েছে। ডকসু কনিউকে কিডন্যাপ করে একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে আসে। যখন তাকে মেরেই ফেলবে তখন কমান্ডো টিম কনিউকে গ্রেপ্তার করার জন্য ভিতরে ঢুকে পড়ে। ফলে ডকসু কনিউকে মারতে পারে না। কনিউ সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে হ্যারি কনিউর গাড়ি নিয়ে হাজির হয়। তবে হ্যারি ড্রাইভিং জানত না, তাই চলন্ত গাড়ির মধ্যেই কনিউ ড্রাইভিং এক্সচেঞ্জ করে। তখন দেখা যায় ডকসু আবারও তাদের পিছু নিয়েছে। কনিউ বুঝতে পারে না ডকসু তার লোকেশন কিভাবে জেনে যাচ্ছে। তখন হ্যারি রেডিও ডিটেক্টর দিয়ে তাকে স্ক্যান করে দেখা যায় তার মায়ের মালা থেকে সিগন্যাল আসছে, যেটা মিন তাকে দিয়েছিল।
হ্যারি ভালো করে চেক করলে বুঝতে পারে মালাটির একটি দানার মধ্যে ট্র্যাকার লাগানো আছে। ফলে কনিউর ইচ্ছা না থাকা সত্ত্বেও মালাটি ফেলে দিতে হয়। মালাটি ফেলার সময় তার খুব কষ্ট হচ্ছিল, কারণ এটা তার মায়ের শেষ স্মৃতি ছিল। পরে আমরা বুঝতে পারি মিন কনিউকে সামলানোর জন্য মা ডকসুকে জেল থেকে বের করেছে। এদিকে কনিউ এবং বাকি সবার কাছে এটা পরিষ্কার হয়, যেহেতু মালাটি মিনের কাছ থেকে কনিউ পেয়েছিল, সুতরাং মিনই মালার ভেতরে ট্র্যাকার লাগিয়েছিল। তারা আরও নিশ্চিত হবার জন্য ইয়াংগুরুর বানানো ড্রোন দিয়ে মিনের অফিসে নজর রাখে। তখন তারা মিন এবং মিনের অ্যাসিস্ট্যান্টের মধ্যকার ফোনের আলাপ শুনে ফেলে। তাদের কথা শুনে তারা পুরোপুরি নিশ্চিত হয় এই সব কিছুর পিছনে মিন রয়েছে। তবে তারা এখনও বুঝতে পারে না মিন এই ছোট অফিসে বসে এত কিছু কিভাবে করে। তারা যেটা করে, মেটাল স্ক্যানার দিয়ে পুরো বিল্ডিং স্ক্যান করে। তারপরই তারা বুঝতে পারে এই বিল্ডিংয়ের ভেতরে একটি সার্ভার ভল্ট রয়েছে, যেটা দেখে তারা সবাই রীতিমতো তাজ্জব হয়ে যায়। তাদের কাছে যেহেতু এখন এটা পরিষ্কার সবকিছু মিনই করছে, তাই তারা এবার মিনের সাজানো ভাদে মিনকেই ফাঁসানোর পরিকল্পনা করে। তারা প্রথমে নওজোক ইয়ানের ফ্ল্যাটে সাজানো এভিডেন্স নষ্ট করে ফেলে। তবে এতে মিন ঘাবড়ায় না, বরং সে এতে আরও ইমপ্রেস হয়, কারণ তাকে টক্কর দেওয়ার মতো এতদিন কেউ ছিল না। সে তার লোক দিয়ে আবারও রুমটি আগের মতো সাজিয়ে ফেলে এবং দ্বিতীয়বারের মতো জিয়ানের ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে। তবে দেখা যায় মিনের লোকেরা তাদের কাজ শেষ করে যাবার পথেই কনিউ এবং তার টিম একে একে মিনের প্রতিটি লোকের উপর অ্যাটাক করে। যদিও এটা জানার পরও মিন মোটেও বিচলিত হয় না, বরং সে নিউজ দেখার জন্য টিভি চালু করে। নিউজে নওজোক ইয়ানের মার্ডারের খবর লাইভ প্রচার করা হচ্ছিল। তবে নিউজ দেখে মিন চমকে যায়, কারণ ফ্ল্যাটের ভেতরে সাংবাদিকরা সুবেরিকে দেখতে পায়। তাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। মিন তো পুরোই স্তব্ধ হয়ে যায়। মূলত এই সব কিছু করেছে কনিউ। সে প্রথমে সুবেরি কোথায় লুকিয়ে আছে তাকে খুঁজে বের করে, এরপর তাকে কিডন্যাপ করে জিয়ানের জায়গায় সুবেরিকে রেখে দেয়, মানে সত্যিকারের খুনিকে তার জায়গায় নিয়ে আসে। মিন ভিতরে ভিতরে প্রচণ্ড রেগে যাচ্ছিল। তখনই তার কাছে কনিউর ফোন আসে। কনিউ বলে, কেমন হলো, আপনার তরিকাই ব্যবহার করেছি। মিন এখানে কনিউর প্রশংসা করে। সে বলে, তুমি অনেক ভালো করছো। সত্যি বলতে আমি বোর হয়ে যাচ্ছিলাম। প্রথম দিকে এসব আমার কাছে অনেক মজা লাগত। আমার সাজানো জালে ফেসে মানুষ জেলে যেত। তখন তাদের রাগ কষ্ট দেখে আমি যেই মজা পেতাম, এখন আর সেই মজা নেই। তবে এবার আবারও সেই অনুভূতি ফিরে আসছে। মিন এখানে তার পার্সোনাল অনুভূতি কনিউর সঙ্গে শেয়ার করে। তবে কনিউ তার কোনো কথাই শোনে না। সে অনেক আগেই ফোন কেটে দেয়। ফলে মিন প্রচণ্ড রেগে যায়। সে অনেকটা পাগলের মতো হয়ে যায়। কনিউ কেন তার কথা না শুনেই ফোন কাটল। তখনই সে লক্ষ্য করে তার অ্যাসিস্ট্যান্ট ডেস্কের উপর পড়ে রয়েছে। এটা দেখে সে ভয়ে তার ভল্টের ভিতরে লুকাতে যায়। তবে ভিতরে প্রবেশ করার আগেই কনিউ এখানে তার উপর হামলা করে। কনিউ মিনকে পেটাতে পেটাতে তার অবস্থা খারাপ করে ফেলে। পরে কনিউ মিনের সিস্টেম ঘাটাঘাটি করলে তার ভিডিও ক্লিপগুলো পায়, কিভাবে তার ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছিল, এবং সে জেলে যাওয়ার পর তার মায়ের জন্য কতটা কঠিন হয়ে গিয়েছিল। এখানে মিন বিদ্রূপ করে বলে, তোমার মাকে মারাটা ঠিক হয়নি। আমি একটু দেরি করে ক্ষমা চাইছি, তবু আমাকে ক্ষমা করো। কনিউ মিনকে মেরেই ফেলবে, তখনই হ্যারির নম্বর থেকে কল আসে। দেখা যায় ডকসু, হ্যারি ও বাকি সবাইকে বন্দি করে ফেলেছে। কনিউ এটা বুঝতে পেরে মিনের সার্ভার থেকে সকল ডেটা ট্রান্সফার করা শুরু করে। তবে সার্ভার এত বড় ছিল, পুরো ডেটা ট্রান্সফার হতে কমপক্ষে আধা ঘন্টা লাগবে। মিন বলে, চিন্তা করো না, তোমার বন্ধুরা কুকুরের মতো মারা যাবে, কারণ ওদের হাতে বেশি সময় নেই। তুমি ডেটা নিয়ে নিজেকে প্রমাণ করতে পারবে, ঠিক আছে? তবে তোমার বন্ধুদের মরতে হবে। মূলত মিন আগেই মা ডকসুকে বলে রেখেছে, যদি সে 15 মিনিট পরপর ফোন না করে তাহলে সে যেন হ্যারি সহ বাকি সবাইকে মেরে ফেলে। ফলে কনিউকে এক মহা সিদ্ধান্ত নিতে হয়। হয় নিজেকে প্রমাণ করার জন্য ডেটা ট্রান্সফার না হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবে, নয়তো হ্যারি ও বাকিদের বাঁচাতে শেষ চেষ্টা করবে। কনিউ চিন্তা করে, সে নিজের চিন্তা বাদ দিয়ে বাকিদের বাঁচাতে ছুটে যায়। এদিকে দেখা যায় মিনের কথা মতো হ্যারিকে নজুক ইয়ানের মার্ডার কেসে ফাঁসানোর জন্য জোর করে হ্যারির ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ স্যাম্পল নেয়, এবং মিনের অর্ডার অনুযায়ী বাকিদেরও মেরে ফেলতে প্রস্তুতি নেয়। ডকসু তাদের শ্যুট করতে যাবে, তখনই এখানকার ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। দেখা যায় কনিউ অন্ধকারের সুযোগ নিয়ে হ্যারি সহ বাকিদের বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। তবে ডকসু তাদের পিছু ছাড়ে না, এমনকি তাদের উপর গুলি চালাতে থাকে। তখন পুলিশও তাদের পিছু করে। মিন সবকিছুই তার সার্ভার রুমে বসে লাইভ দেখছিল। মিন যেটা করে, সে সকল টিভি চ্যানেলে একটি ভিডিও ক্লিপ পাঠায়। ভিডিওতে দেখা যায় কনিউ এবং তার বন্ধুরা মিলে
কিভাবে হাসপাতাল থেকে সুজেরিকে কিডন্যাপ করে এবং তারাই তাকে নজো কিয়ানের ফ্ল্যাটে রেখে যায়। এই ভিডিও প্রকাশ পাওয়ার ফলে নজো কিয়ানের মার্ডারের অভিযোগ কনিউ, হ্যারি ও বাকিদের উপর যায়। ফলে তারা সব দিক থেকে ফেসে যায়। সবাই অনেক ঘাবড়েছিল, একদিকে ডকসু, অন্যদিকে পুলিশ। তবে কনিউ হার মানে না। সে তাদের নিয়ে এক টিভি চ্যানেলের বিল্ডিংয়ে ঢুকে পড়ে। দেখা যায় লাইভ নিউজ চলছিল। তারা সেখানে গাড়ি নিয়ে ঢুকে পড়ে। পরে কনিউ সুযোগ বুঝে হ্যারি ও বাকিদের তার থেকে আলাদা করে দেয়। পরবর্তীতে সবাই মিলে ডকসুর লোকেদের প্রতিহত করে। তবে এখান থেকে ডকসু হ্যারিকে তুলে নিয়ে যায়। এরপর একে একে বাকিরাও পুলিশের কাছে ধরা পড়ে। সবাইকে পুলিশ গ্রেফতার করে, তবে কনিউকে ধরতে পারে না। কনিউ হ্যারিকে বাঁচাতে ডকসুর পিছু করে। এক পর্যায়ে অনেক কষ্টে সে হ্যারিকে বাঁচাতে সক্ষম হয় এবং ডকসুর ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। এরপর কনিউ হ্যারিকে নিরাপদে নামিয়ে দিয়ে পুলিশের কাছে সারেন্ডার করে। তাকে প্রতিটি চ্যানেল লাইভ দেখাচ্ছিল। মিন এটা দেখে প্রচণ্ড খুশি হয়। সে মোটামুটি খুশিতে লাফাতে থাকে। তবে কেন জানি কনিউর মুখে কোনো ভয় বা চিন্তার চাপ ছিল না। সে একদম নিশ্চিন্তে ছিল। তখনই দেখা যায় তাকে হ্যান্ডকাফ পরানোর আগে তাদের ভিডিও গেমসের আরও 2 পার্টনার কাবার এবং চিলি চলে আসে, যাদের একটি ইউটিউব চ্যানেল ছিল। এখানে হ্যারির সাহায্য নিয়ে তারা প্রতিটা টিভি চ্যানেলে লাইভে চলে আসে। তখনই মিনের সার্ভার ডিস্টার্ব দেওয়া শুরু করে। সে বুঝতে পারছিল না সিস্টেমে কি হলো। তখন সে লক্ষ্য করে কনিউ যে পেন ড্রাইভ তার সার্ভারে ঢুকিয়েছিল সেটা সে বের করেনি, বরং ডেটা ট্রান্সফার হওয়ার জন্য পেন ড্রাইভ রেখেই চলে গিয়েছিল, যেটা মিন আগে লক্ষ্য করেনি। ফলে এতক্ষণ ধরে মিনের সকল ডাটা হ্যারি তার কাছে ট্রান্সফার করে নিয়েছে। ট্রান্সফার হয়ে গেলে মিনের সার্ভার ক্র্যাশ করে। এটা দেখে মিন রীতিমতো পাগলের মতো হয়ে যায়। এদিকে ডেটা ট্রান্সফার হওয়ার পর কাবার এবং চিলি একে একে প্রতিটি হত্যাকাণ্ডের মূল ভিডিও ফুটেজ পাবলিশ করে। দেখা যায় নজো কিয়ানকে সুভেরি কতটা নির্মমভাবে ছুরির আঘাতে হত্যা করেছে। এরপর মিস হা, প্রকৃত হত্যাকারীর ভিডিও ফুটেজও পাওয়া যায়। মিস হাকে কাউন্সিলরের ছেলে হত্যা করেছিল, অথচ সেই হত্যার দায় কনিউকে ফাঁসানো হয়। কনিউকে কিভাবে ফাঁসানো হয় সেই ভিডিও ক্লিপসও পাবলিশ করে। এভাবে কোরিয়ার বহু হাই প্রোফাইল কেসের খোলাসা হয়। দেশের বহু পাওয়ারফুল ব্যক্তিদের ছেলেমেয়ের নাম সামনে আসে, যাদের প্রশাসন একে একে গ্রেফতার শুরু করে। প্রথমে মিনকে গ্রেফতার করে, এরপর প্রকৃত আসামিদের গ্রেফতার করে। আর এভাবেই কনিউ নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। নিরাপদে থাকো, ভালো থাকো। আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে।